আর কতটা করবে? আমি তোমার বন্ধু স্ত্রী, সেটা কি ভুলে গেছো? একটুক্ষণ আর খুব ভালো লাগছে, তারপর সকালে সব ঠিক হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আমার নাম ঋতুপর্ণা, বয়স 28। তবে মনটা যেন বহু বছর আগেই থমকে গেছে। আমার বিয়ে 5 বছর পেরিয়ে গেছে, কিন্তু এই 5 বছরে ভালোবাসা তো দূরের কথা, একটা মমতাও পাইনি আমি। আমার স্বামী অভিরূপ কলকাতার এক বড় কর্পোরেট ফার্মে কাজ করেন। কাজের জন্য প্রায় বাইরে থাকেন, কখনো দিল্লি, কখনো ব্যাঙ্গালোর। আর বাড়িতে আসলেও কেবল শরীরটা ফিরে আসে, আত্মা যেন সেই অফিসেই তার রয়ে যায়। আমি অনেক চেষ্টা করেছিলাম, সাজতাম, হাসতাম, ওর পছন্দের রান্নাও করতাম, কিন্তু ওর নীরবতা আমার হাসি কেড়ে নিয়েছিল। একদিন সন্ধ্যায় অভিরূপ ফোন করে বলল, ঋতু, আগামী সপ্তাহে আমার বন্ধু সায়ন আসছে। আমি মুম্বাইয়ে একটা কনফারেন্সে যাব, তুমি তার সঙ্গে দীঘা ঘুরে এসো। আমি পরে গিয়ে তোমার সঙ্গে যোগ দেব। আমি অবাক হয়ে গেলাম। যে মানুষটা কোনোদিন আমার জন্য এক কাপ চা নিয়ে আসেনি, সে এখন আমাকে নিজের বন্ধুর সঙ্গে দীঘা পাঠাচ্ছে। কিন্তু ততদিনে আমি আর অবাক হতাম না। সম্পর্ক যখন মরে যায়, তখন দায়িত্বগুলো অচেনা হয়ে যায়। সায়ন, এই নামটা আমি অভিরূপের মুখে অনেক দিন আগেই শুনেছিলাম, বহুবারই শুনেছি। অতীতের বন্ধু, এক দুবার ভিডিও কলে দেখেছিলাম। লম্বা, ফর্সা, পাতলা দাড়ি আর গভীর চোখের চাউনি। কিছু একটা ছিল ওর মধ্যে, যেটা পর্দার বাইরে এসেও মন ছুঁয়ে যেত। আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। সায়ন নিজে আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করলো। প্রথম দেখা হওয়ার সময় ওর ঠোঁটে সেই হাসি ছিল, যেন বহু পুরনো কোনো আপনজনের সঙ্গে দেখা হয়েছে। হ্যালো মিসেস সেন, মজা করে বলল সে। আমি হেসে বললাম, জাস্ট ঋতু বলো। ওকে, তাহলে চলুন ঋতুদি, এই ট্রিপটাকে স্মরণীয় করে তুলি। হোটেলটি ছিল সমুদ্রের ধারে। আমাদের রুম আলাদা হলেও ব্যালকনিটা ছিল একদম সমুদ্রমুখী। প্রথম দিন আমরা পরিকল্পনা ছাড়া ঘুরতে বেরোলাম। সায়ন বলল, আজ তুমি গাইড আর আমি তোমার চালক। ছোট্ট গ্রাম, কাকড় ভরা রাস্তা, নারকেলের শাড়ি, হঠাৎ করে আসা বৃষ্টি। আমি হেসেই চলেছিলাম, ভিজছিলাম, আর বুঝতেই পারিনি কখন নিজেকে নতুন করে খুঁজে পেতে শুরু করছি। সন্ধ্যায় আমরা এক বালুর প্রান্তে বসেছিলাম। সায়ন হালকা মিউজিক চালিয়ে বলল, তোমার চোখে অনেক কথা জমে আছে ঋতু, কেউ কখনো খেয়াল করেননি বোধহয়। আমি চমকে গেলাম। কেউ এত সোজা কথায় এত গভীরভাবে আমার মন পড়তে পারেনি। পরদিন কনফারেন্সে ছিল, অভিরূপ তখন পৌঁছয়নি। সায়ন আমাকে পার্টিতে যেতে বলল। আমি একটা কালো শাড়ি পরলাম, হালকা মেকআপ আর খোলা চুল। আমি যখন নামলাম, সায়নের চোখে অবাক বিস্ময়। আজ বুঝলাম, সৌন্দর্য থামে না, শুধু সঠিক চোখের দরকার হয়। আমি একটুও না হেসে পারলাম না, সেই হাসি যা আমার বহু বছর পর হাসলাম আমি। পার্টিতে সায়ন সারাক্ষণ আমার হাত ধরেছিল, না কোনো কামনার ছোঁয়া, না কোনো দাবি, শুধু একসাথে থাকার কোমলতা ছিল সেই স্পর্শে। রাতে ব্যালকনিতে বসে আমরা চুপ করে চাঁদের আলোয় ডুবেছিলাম। কখনো ভেবেছো, সায়ন বলল, যদি কেউ তোমাকে শুধু দেখে না, অনুভব করে, তখন কেমন হয়? আমি ওর চোখের দিকে তাকালাম, যেন এক গভীর ঝর্ণা। আমি ধীরে ধীরে বললাম, হয়তো তখন আমি নিজেকে ভুলে যাব। সে আমার হাত ধরল। কোনো তাড়াহুড়ো ছিল না, কোনো জোরও ছিল না, শুধু একটা প্রশ্ন, আমি কি তাকে আমার সেই শূন্য জায়গাগুলোতে ঢুকতে দেব? আমি নিজেকে থামালাম না। সেই মুহূর্ত সত্যিই ছিল। সে আমার কপালে চুমু খেয়েছিল, যেন কোনো অপূর্ণ প্রতিশ্রুতি পূর্ণ হয়ে গেছে। রাত অনেক গভীর হয়েছিল। আমরা একে অপরের পাশে বসে রইলাম। কিছু কথা চুপচাপ, কিছু হৃদয়ের গভীরের বাজা, তার উষ্ণতা আমার শরীরে ছড়িয়ে পড়েছিল। এটা কোনো শারীরিক আকাঙ্ক্ষা ছিল না, বরং বহু দিন ধরে খোঁজা এক প্রশান্তি।
পরদিন সকালে অভিরূপ চলে এলো। ব্রেকফাস্ট টেবিলে আমরা তিনজন, অভিরূপ ফোনে ব্যস্ত আর সায়ন আমার চোখের দিকে তাকিয়ে বলছিল সেই কথা যা আর কখনো বলা যাবে না। কিছু বদলে গিয়েছিল। সায়নের চোখে এখন এক নিঃশব্দ চিন্তা, যেন কিছু বলার আগেই থেমে যাচ্ছে। আমি বুঝতে পারলাম ও আর আগের মতো নেই। দুপুরে সায়ন মিটিংয়ে গেল, অভিরূপ লবিতে ফোনে ব্যস্ত, আমি একা ঘরে। কিন্তু একা ছিলাম না। সায়নের উষ্ণতা, তার কথার কোমলতা এখনো আমার শরীরে শ্বাস নিচ্ছিল। আমি আয়নায় তাকালাম, চোখে এক নতুন ঝিলিক, ঠোঁটে এক ক্লান্তির ছাপ। হয়তো ভালোবাসাও এক ধরনের ক্লান্তি দেয়, যেটা প্রশান্তি থেকে জন্ম নেয়। সন্ধ্যায় সায়ন ফিরল, কিন্তু কথা কম। রাতে তিনজনে ডিনার করতে গেলাম। অভিরূপ মজা করে বলল, তোর সঙ্গে কেমন কাটালো ঋতু? খুব বিরক্ত করলো? সায়ন শুধু হেসে বলল, অসাধারণ সঙ্গী। আমি এই মুহূর্তে নিঃশ্বাস আটকে রাখলাম। ডিনারের পর অভিরূপ ঘরে চলে গেল। আমি ব্যালকনিতে। কিছুক্ষণ পর দেখলাম সায়নও এলো। চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। বাতাসে ছিল সব শব্দহীন স্বীকারোক্তি। হঠাৎ সে আমার হাত ধরে বলল, আমি জানি না এটা কোথায় যাচ্ছে ঋতু, কিন্তু আমি চাই না তুমি আবার এই অন্ধকারে ফিরে যাও। আমি বললাম, আমিও না, কিন্তু ফিরতেই হবে, তাই না? সে বলল, এইবার তুমি ঠিক করবে, আর কেউ না। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি অভিরূপ ঘরে নেই। টেবিলে একটা চিঠি, জরুরি কাজে মুম্বাই ফিরে যাচ্ছি, চাইলে তুমি সায়নের সঙ্গে কিছুদিন থাকতে পারো। আমি থমকে গেলাম। ও কি সব কিছু বুঝে গেছে, নাকি কেবল কাকতালীয়? আমি চিঠিটা সায়নকে দেখালাম। সে পড়ে বলল, এখন সব তোমার হাতে ঋতু, তুমি কি চাও সেটাই আসল। সেই দিন আমরা এক গোপন বীজে গেলাম, শুধু নীরবতা আর ঢেউয়ের গান। আমি সাদা পোশাক ছিলাম, খোলা চুল। সে আমাকে এমনভাবে দেখছিল যেন কোনো বই শেষ লাইন পড়ছি। সে আমাকে জড়িয়ে ধরল, না কোনো ভয়, না কোনো প্রশ্ন, শুধু নিঃশ্বাসের সুর এক হয়ে গিয়েছিল। সে আমার পিঠে আঙুল বোলাচ্ছিল, যেন প্রতিটি ফাঁকা জায়গায় ভালোবাসা লিখে দিচ্ছে। আমি ওর বুকে মাথা রাখলাম। প্রথমবার বুঝলাম, বুক শুধু উষ্ণ নয়, প্রশান্তিও দেয়। রাতে সে আমার মুখটা নিজের হাতে ধরে বলল, চাও তো আমি সব ছেড়ে দেব, শুধু তোমার জন্যে। আমি বললাম, যদি তুমি পাশে থাকো তাহলে আর কিছু দরকার নাই। সেই রাতেই আমি ঠিক করেছিলাম, এবার নিজের জন্যেই আমি এবার বাঁচব। যে ভালোবাসা আমাকে ভেঙে পড়া থেকে বাঁচালো, তার জন্যই আমি এবার বাঁচব। আর সেই রাতে ঢেউয়ের ছন্দে আমরা একসাথে ছিলাম, শুধু শরীর নয়, আত্মাও। সারা রাত জেগে, কোনো কথা নয়, কোনো প্রতিশ্রুতি নয়, শুধু অনুভব। সকালবেলায় সূর্যের আলো যখন ঘরে এলো, মনে হলো আলো আমার ভেতরেও ঢুকেছে। আরও 3 দিন কাটালো দীঘাতে। প্রতিটি সকাল যেন এক নতুন শুরু, প্রতিটি রাত এক অপূর্ণ গল্পের শেষ লাইন। সায়ন আমাকে ওর অতীত জীবনের গল্প শোনাতো, স্বপ্নের কথা বলতো। আমি চুপ করে শুনতাম, কারণ যখন আমি জানতাম আমি কারো স্ত্রী নই, আমি একজন নারী যিনি প্রথমবার নিজের জন্য অনুভব করা শিখেছে। কিন্তু একদিন সেই সকাল এলো যেটা আমি এড়িয়ে যেতে পারলাম না। হোটেলে একটা লিফাফা এলো, অভিরূপের সহিহাত ডিভোর্স পেপার, সঙ্গে ছোট একটা নোট। হয়তো অনেক দেরিতে বুঝেছি তুমি কি চাও। তুমি এখন কারো হয়েছো, এবং হয়তো চিরকাল তারই থাকবে। গুড লাক ঋতুপর্ণা, অভিরূপ। আমার হাত কাঁপছিল। আমি সায়নকে কাগজটা দেখালাম। সে বলল, তুমি মুক্তি হয়েছো ঋতু, কিন্তু এখন কি করবে? আমার মাথায় হাজারো প্রশ্ন। বাবা মাকে কি বলবো, সমাজকে বা কি বলবো? আমি কি সত্যি এই পথ বেছে নিতে পারবো? আমরা কলকাতায় ফিরলাম। আমি কয়েকদিন সায়নের ফ্ল্যাটেই রইলাম, একদম নিঃশব্দে।
সে অফিসে যেত, সন্ধ্যায় ফিরে আমার চোখের দিকে তাকিয়ে দেখতো আমি এখনও সেই জায়গাতেই আছি কিনা। একদিন সন্ধেবেলা সায়ন, যদি আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই। সে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, তবে আমি প্রতিদিন সকালে তোমাকে নিজের বাহুতে জাগিয়ে রাখব। আমরা বিয়ে করিনি, কোনো ঘোষণাও দিইনি, কেবল একসাথে থাকা শুরু করেছিলাম। একটা ছোট্ট ঘর, দেওয়ালে ছবি থেকে হাসি বেশি, রাতে পুরনো গান, সকালে একসাথে চা। কিন্তু জীবন সহজ নয়। একদিন মায়ের ফোন এলো, ঋতু তুমি কি করেছো? আমি বললাম, মা, আমি শুধু সেটাই করেছি যা আমাকে বাঁচিয়ে রেখেছে। সমাজ তিরস্কার করলো, আত্মীয় মুখ ঘুরিয়ে নিল, কিন্তু আর কিছুতেই কিছু যায় আসে না, কারণ এখন আমি সেই ঋতুপর্ণা নই যে নিজের আত্মাকে মেরে সমাজের সামনে সঠিক দেখাতে চাইতো। 1 বছর পর আমরা আবার সেই সমুদ্র তটে গিয়েছিলাম, যেখানে প্রথমবার আমাদের নীরবতা কথা বলেছিল। সায়ন বলল, তোমার কি এখনো মনে হয় সেদিন আমাদের সব কিছু বদলে গিয়েছিল? আমি হাসলাম, না, সেদিন সব কিছু বদলায়নি, সেদিন আমি প্রথমবার নিজেকে খুঁজে পেয়েছিলাম। নমস্কার বন্ধুরা।